হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তো দেখো, সেপ্টেম্বর মাসে পিএসসি বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামের এক্সাম হবে। তো আজকের ভিডিওতে 2015 সালের বেঙ্গলি মিডিয়ামের প্রথম 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এইভাবে মোট 4টি পার্টে আমরা 2015 সালে বেঙ্গলি মিডিয়ামের ইতিহাসের প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমরা যদি পিএসসি পরীক্ষা দাও তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের একটু দেখার দরকার। এবং কি ধরনের কি প্রশ্ন দিয়েছে সেটাও আমি আজকে তোমাদেরকে এখানে একটু ডিটেলসে দেখিয়ে দেব। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, হু ডিভাইডেড দ্য মুঘল এম্পায়ার ইন্টু প্রভিন্সেস ফর দ্য ফার্স্ট টাইম? অর্থাৎ দিল্লির কোন মোগল সম্রাট মোগল সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেছিলেন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি আকবর। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে সম্রাট আকবর। অর্থাৎ আকবর পুরো সাম্রাজ্যকে 15টি সুবাতে ভাগ করেছিলেন। প্রথম দিকে 12টি সুবা ছিল, তারপরে 3টি আরও সুবা যুক্ত করেন, টোটাল 15টি সুবাতে তার পুরো সাম্রাজ্যকে বিভক্ত করেছিলেন। এবং দেখো, এই যে সুবা, এই সুবাটা কিন্তু একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে প্রভিন্স বা বাংলাতে প্রদেশ বোঝায়। ওকে, তো মনে রাখবে আমি কিন্তু এখানে 2015 সালের বেঙ্গলি মিডিয়ামের ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কি রিলেটেড কোশ্চেন পিএসসি দিয়েছিল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু বেঙ্গলি বাই কৃত্তিবাস? অর্থাৎ কৃত্তিবাস তিনি বাংলাতে কি অনুবাদ করেছিলেন? অপশন এ মহাভারত, অপশন বি গীতা, অপশন সি ভগবত পুরাণ, অপশন ডি রামায়ণ। তাহলে কৃত্তিবাস কি অনুবাদ করেছিলেন? তিনি বাংলাতে রামায়ণের অনুবাদ করেন, যেটি কৃত্তিবাসী রামায়ণ বা শ্রীরাম পাঁচালীয় নামে পরিচিত ছিল। আর তোমাদের কাছে প্রশ্ন থাকবে, মহাভারত বাংলাতে কে অনুবাদ করেন? তোমরা যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই নিচের কমেন্টে জানাও। 3 নম্বর প্রশ্ন, হুইচ লিডার অব দ্য ভক্তি মুভমেন্ট ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্স বাই ইসলাম? অপশনগুলো একটু দেখা যাক। অপশন এ রামানুজ, অপশন বি নামদেব, অপশন সি চৈতন্য, অপশন ডি রামানন্দ। অর্থাৎ এখানে বলছে কোন ভক্তিবাদী সাধক ইসলাম ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিলেন। দেখো, এটি সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে নামদেব। তবে তোমরা যদি এটাকে গুগল সার্চ করো, কিছু ওয়েবসাইটে তোমরা নামদেব পাবে, কিছু ওয়েবসাইটে আবার রামানন্দ পাবে। এই যে নামদেব, তিনি কিন্তু খ্রিস্টীয় 14 শতকের একজন গুরুত্বপূর্ণ ভক্তিবাদী সাধক ছিলেন। প্রথম জীবনে তিনি দর্জি ছিলেন এবং সন্ত হবার পূর্বে তিনি কিন্তু দস্যুবৃত্তি অবলম্বন করেছিলেন, অর্থাৎ দস্যুবৃত্তি তিনি কাজ করতেন। তো তারপরে তার একটা পরিবর্তন ঘটে এবং তিনি একজন ভক্তিবাদী সাধক হয়ে ওঠেন। তিনি মারাঠি ভাষায় কবিতা লেখেন এবং তার কবিতার মধ্যে ঈশ্বরের প্রতি গভীর প্রেম এবং ভক্তির সুর এগুলো কিন্তু পাওয়া যায়। তো যেটা মনে করা হয় যে তিনি কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছিলেন এবং দিল্লিতে সুফি সাধকদের সঙ্গেও আলাপ আলোচনা করেন। তো এখান থেকে একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু তিনি সুফি সাধকদের সাথে ধর্ম নিয়ে আলোচনা করছেন, সুতরাং তার যে সাধনা বা তার যে চিন্তাধারা, সেখানে ইসলামের প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সুতরাং নামদেব হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তবে আমাদেরকে এই রামানন্দ অপশনটাও একটু দেখার দরকার, কারণ ইনিও 14 শতকের দ্বিতীয় ভাগে ছিলেন এবং 15 শতকের প্রথম ভাগ পর্যন্ত জীবিত ছিলেন। তিনিও একজন বৈষ্ণব ধর্মের প্রবর্তক রামানুজের শিষ্য ছিলেন, অর্থাৎ এলাহাবাদে জন্মগ্রহণ করেন এবং সেখানে বসবাস করেছিলেন। তো জাতি ধর্ম নির্বিশেষে সকল বর্ণের মানুষই কিন্তু রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং হিন্দু ধর্মের বিধিনিষেধ সেটা কিন্তু তিনি মানতেন না। তো কোনো না কোনো দিক থেকে এই রামানন্দ একটা সম্ভাবনা রয়েছে, তবে সঠিক উত্তর নামদেবই হবে। 4 নম্বর প্রশ্ন, হুইচ মুসলিম রাইটার ওয়াজ অলসো অ্যান অ্যাকমপ্লিসড সংস্কৃত স্কলার? অর্থাৎ নিচের কোন মুসলিম লেখক তিনি কিন্তু একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন বা সংস্কৃতে পণ্ডিত ছিলেন? অপশন এ আল বিরুনি, অপশন বি আমির খুসরু, অপশন সি বদরুদ্দিন, অপশন ডি আমির হাসান দেহলভি। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আল বিরুনি।
আল-বিরুনি কি গ্রন্থ লিখেছিলেন? আল-বিরুনি লিখেছিলেন তাহকিকি হিন্দ। তিনি কিন্তু একজন সংস্কৃত স্কলারও ছিলেন। নেক্সট প্রশ্ন, হুইচ সুলতান অব দিল্লি রিফিউজ টু রিকগনাইজ দ্য অথরিটি অব দ্য খলিফা? অর্থাৎ নিচের মধ্যে দিল্লির কোন সুলতান খলিফার অনুমোদন নিতে অস্বীকৃত হন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলুক, অপশন ডি কুতুবউদ্দিন মুবারক। দেখো ইলতুৎমিশ তো নিয়েছিলেন, সুতরাং কোনো সন্দেহ নেই। মোহাম্মদ বিন তুগলুক প্রথম দিকে রিফিউজ করেছিলেন কিন্তু পরে নিয়েছিলেন। কুতুবউদ্দিন মুবারক তিনি নিজেকে খলিফা বলে অভিহিত করেছেন, কিন্তু কুতুবউদ্দিন মুবারকের আগে আলাউদ্দিন খলজি দিল্লির সিংহাসনে বসেন এবং তিনি কিন্তু কখনো খলিফার অনুমোদন নেননি। তিনি নিজেকে ঈশ্বরের সমান বলে মনে করতেন বা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে সিংহাসনে বসছেন এবং তার ক্ষমতার উপরে অন্য কোনো ক্ষমতা নেই বলে তিনি মনে করতেন। সুতরাং আলাউদ্দিন খলজি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তিনি নিজেও কিন্তু একটা স্বতন্ত্র ধর্ম প্রচলন করার কথা চিন্তা ভাবনা করেছিলেন, যদিও সেটা পরবর্তীকালে বাদ দিয়ে দেন। সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। 6 নম্বর প্রশ্ন, ইন এ ফর্মাল সেন্স হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডেসক্রাইব দ্য নেচার অফ দ্য স্টেট ডিউরিং দ্য সালতানেট পিরিয়ড ইন ইন্ডিয়া? অর্থাৎ এখানে আমাদেরকে প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। আনুষ্ঠানিক অর্থে নিচের কোনটি ভারতের সুলতানি আমলে রাষ্ট্রের প্রকৃতিকে সঠিকভাবে বর্ণনা করে? দেখো এই কোশ্চেনটি হচ্ছে অনেকটা বিতর্কিত। অপশনে কি রয়েছে? একদিকে রয়েছে ধর্মতত্ত্ব, ডেমোক্রেসি বা গণতন্ত্র, অটোক্রেসি স্বৈরাচার এবং অলিগার্কি। তো এই যে চারটি অপশনের মধ্যে আমাদেরকে সঠিক অ্যান্সার দিতে হবে। দেখো আধুনিক ঐতিহাসিকরা কি বলছেন? আধুনিক ঐতিহাসিকরা বলছেন সুলতানি যে স্টেট তার প্রকৃতি হচ্ছে সামরিক ও অভিজাততান্ত্রিক। অনেক ঐতিহাসিক আবার পুলিশতান্ত্রিক বা পুলিশি রাষ্ট্র বলে অভিহিত করেছেন, কিন্তু সেগুলো আমরা কিন্তু অপশনের মধ্যে দেখছি না। এটাকে আবার পুরোপুরি অটোক্রেসি আমরা কখনোই বলতে পারি না, কারণ সেখানে ইসলামের একটা প্রভাব ছিল এবং সেই নিয়ন্ত্রণ থেকে তারা কখনোই বেরিয়ে আসতে পারেনি। কিন্তু অন্য দিক থেকে যদি আমরা দেখি বা সাধারণভাবে দেখলে থিওক্রেসি বা ধর্মতত্ত্বের যে বিষয় সেটাও কিন্তু আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে এবং অনেক ঐতিহাসিক এটা মেনে নিয়েছেন যে সুলতানি রাষ্ট্রের যে প্রকৃতি সেটা ছিল অনেকটা ধর্মতাত্ত্বিক, যদিও বিতর্কটা অনেকটা পরে আসে। সুতরাং এমসিকিউ যে কোশ্চেন সেটা আমাদেরকে সবসময় অপশনগুলো দেখে তবে অ্যান্সার করতে হবে। তো যে কারণে আমরা এখানে রাইট অ্যান্সার হিসেবে নিয়েছি থিওক্রেসি বা ধর্মতত্ত্বকে। আর অলিগার্কি বলতে বোঝায় এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে যেখানে ক্ষমতা কয়েকজনের হাতে থাকে। এবং অলিগার্কি শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ থেকে, যার অর্থ রুল বাই ফিউ। 7 নম্বর প্রশ্ন, দ্য কামিং অব দ্য খলজিস টু পাওয়ার ইজ নোন অ্যাজ? অর্থাৎ খলজিদের যে ক্ষমতায় আসা সেটা কি নামে পরিচিত? খলজি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, খলজি রেভলিউশন নামে পরিচিত। তো এই খলজি রেভলিউশন কারা বলে অভিহিত করেছেন? ঐতিহাসিক আর.পি. ত্রিপাঠী, কে.এস. লাল। জালালউদ্দিন খলজির যে ক্ষমতার দখল অর্থাৎ 1290 সালে কাইকোবাদ এবং কাইমার্সকে হত্যা করে যে ক্ষমতা দখল, সেই দখলটাকে আর.পি. ত্রিপাঠী, কে.এস. লাল অভিহিত করেছেন খলজি রেভলিউশন নামে। 8 নম্বর প্রশ্ন, বাই হোম ওয়াজ দ্য ফোর্ট্রেস সিটি অব তুগলকাবাদ ফাউন্ডেড? অর্থাৎ কার দ্বারা দিল্লিতে তুগলকাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ গিয়াসউদ্দিন তুগলুক, অপশন বি মোহাম্মদ বিন তুগলুক, অপশন সি ফিরোজ তুগলুক, অপশন ডি তুগলুক শাহ। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়াসউদ্দিন তুগলুক, যিনি তুগলুক বংশের প্রতিষ্ঠাতা। 1321 সালে তিনি কিন্তু তুগলকাবাদ প্রতিষ্ঠা করছেন। 9 নম্বর প্রশ্ন, হুইচ সুলতান অব দিল্লি কল্ড হিমসেলফ নাইবি খুদাই or deputy of God? অপশন এ ফিরোজ তুগলুক, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি গিয়াসউদ্দিন তুগলুক, অপশন ডি বলবন। সঠিক অ্যান্সার হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবন, তিনি নায়েবি খুদাই বলে নিজেকে অভিহিত করেছেন। 10 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট সুলতান অব দিল্লি টু ইস্যু রেগুলার কারেন্সি অ্যান্ড ডিক্লার্ড দিল্লি অ্যাজ দ্য ক্যাপিটাল অফ হিজ এম্পায়ার ওয়াজ? অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে নিচের কোন দিল্লির সুলতান রেগুলার মুদ্রা উৎকীর্ণ করতেন এবং দিল্লিকে তার ক্যাপিটাল বা রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন? অপশন এ আরাম শাহ, অপশন বি নাসির উদ্দিন মাহমুদ, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি বলবন। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ইলতুৎমিশ। 11 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ ক্রনিকলার অব দ্য হিস্ট্রি অফ দ্য সালতানেট অব দিল্লি? অর্থাৎ নিচের মধ্যে কে
দিল্লির সুলতানের সময় লেখক ছিলেন না? অপশন এ আব্বাস খান শেরওয়ানি, অপশন বি আমির খুসরু, অপশন সি জিয়াউদ্দিন বার্নি, অপশন ডি মিনহাজুস সিরাজ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে তোমরা বুঝতে পারছো, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ আব্বাস খান শেরওয়ানি। তিনি কিন্তু মোগল যুগের লোক ছিলেন। ঠিক আছে, আব্বাস খান শেরওয়ানি তিনি কিন্তু মোগল যুগের ছিলেন, সুলতানি আমলে ছিলেন না। তার গ্রন্থের নাম কি? তারিকি শেরশাহী, মনে রাখবে। তো এর সাথে তোমাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা প্রাচীন চীন, মিশর, গ্রিস, রোম এবং মধ্যযুগের ইউরোপের ওপর একটা স্টাডি ম্যাটেরিয়াল আলাদা করে তৈরি করেছি, যাতে তোমাদেরকে বিভিন্ন বই খুঁজে আর আলাদা করে তৈরি করতে না হয়। তো তোমরা যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি তারা অবশ্যই এই নিচে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু সেই স্টাডি নোটসটি সংগ্রহ করতে পারো। 12 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য theoretically the ultimate suzerain in the feudal system of medieval Europe? অর্থাৎ মধ্যযুগীয় ইউরোপে সামন্ততন্ত্রে তাত্ত্বিকভাবে চূড়ান্ত সুজারেন কে ছিলেন? তো অপশনগুলো একটু দেখা যাক। সামন্ততান্ত্রিক ব্যবস্থার সর্বোচ্চ স্তরে ছিলেন কে? রাজা। আমরা যদি পিরামিডের সামন্ততান্ত্রিক অবস্থানটা দেখি তাহলে সর্বোচ্চ স্তরে কে ছিলেন? ছিলেন কিং বা রাজা, তারপরে আলাদা ভাগ ছিল। 13 নম্বর প্রশ্ন, The University of Naples was founded by in 1224, অর্থাৎ 1224 সালে নেপলস ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠা করেন? অপশন এ ফেডারিক বারবারোসা, অপশন বি হেনরি ভিআই, অপশন ডি অটো আইভি, অপশন ডি ফেডারিক টু। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ফেডারিক 1224 সালে নেপলস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি স্যালের্নো স্কুল অফ মেডিসিনকেও পুনর্গঠন করেন, যেখানে অ্যানাটমির প্রথম প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাহলে বাইরের ইতিহাস থেকে কি ধরনের কোশ্চেন দিয়েছে সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। 14 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ক্রুসেড ওয়াজ প্রিচড বাই হোম, অর্থাৎ চতুর্থ ক্রুসেড কার দ্বারা ঘোষণা করা হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি রাইট অ্যান্সার, পোপ আরবান টু। অর্থাৎ 1095 সালের নভেম্বরে ক্লারমন্ট ফোরান্ডে পোপ আরবান দ্বিতীয় দ্বারা প্রচারিত ধর্মোপদেশটিকে একটি স্ফুলিঙ্গ বলে মনে করেন, যা মুসলমানদের নিয়ন্ত্রণ থেকে পবিত্র ভূমি কেড়ে নেওয়ার জন্য সামরিক অভিযানের একটি তরঙ্গকে উস্কে দিয়েছিল। অর্থাৎ পোপ দ্বিতীয় আরবান তিনি ঘোষণা করেছিলেন ফার্স্ট ক্রুসেডের। 15 নম্বর প্রশ্ন, দ্য ইনভেস্টিচার স্ট্রাগল ওয়াজ ফর্মালি ব্রট টু অ্যান এন্ড ইন 1122 বাই? অপশন এ কনকর্ডাট অফ ওয়ার্মস, অপশন বি ট্রেটি অফ বসফরাস, অপশন সি ডায়েট অফ ট্রিবিউট, অপশন ডি ফাস্টার ডে এগ্রিমেন্ট। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে এই যে ইনভেস্টিচার স্ট্রাগল বা দ্বন্দ্ব 1122 সালে শেষ হয়, এখানে পোপ দ্বিতীয় ক্যালিকাকটাস এবং সম্রাট হেনরি পঞ্চম কন্ডাক্টর অফ ওয়ার্মসে সম্মত হন। অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, এটি রাইট অ্যান্সার। তো চুক্তির জন্য বিশপদের ধর্মনিরপেক্ষ রাজার কাছে বিশ্বস্ততার শপথ নেওয়ার প্রয়োজন ছিল, যিনি ল্যান্স দ্বারা কর্তৃত্ব ধারণ করেছিলেন কিন্তু গির্জার নির্বাচন ছেড়ে দিয়েছিলেন। অর্থাৎ বাইরের ইতিহাস তোমরা যদি ভালো করে একটু না পড়ো তাহলে কিন্তু এই রিলেটেড কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না, এবং এগুলো কিন্তু অনেকটা সহজ প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, দ্য বাইজেন্টিনস ওয়ার ওভারওয়েলমড বাই দ্য সেলুজেক তুর্কস ইন 1071 অ্যাট দ্য ব্যাটেল অফ, অর্থাৎ 1071 সালের যুদ্ধে বাইজেন্টাইনরা সেলুজক তুর্কিদের দ্বারা পরাজিত হয়েছিল। কোথায়? সে স্থানটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। ইয়ারমুক, কার্থেজ, ম্যানজিকার্ট, পয়েট্রিয়ার্স। তাহলে এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ম্যানজিকার্ট। ম্যানজিকার্ট বা ম্যানজিক্রিটের যুদ্ধটি বাইজেন্টিন সাম্রাজ্য এবং সেলুজক সাম্রাজ্যের মধ্যে 16 আগস্ট 1071 সালে হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট 3 ক্রুসেড ওভার এ পিরিয়ড অফ অলমোস্ট এক্স্যাক্টলি ইয়ার, অর্থাৎ প্রথম 3টি যে ক্রুসেড হয়েছিল তার সময় কত? অপশন এ 200 বছর, অপশন বি 100 বছর, অপশন সি 50 বছর, অপশন ডি 30 বছর। রাইট অ্যান্সার হচ্ছে 100 বছর। ঠিক আছে, প্রথম ক্রুসেড শুরু হয়েছিল 1096 সালে এবং থার্ড ক্রুসেড শেষ হয় 1192 সালে। তো এই সময়কালটা যদি আমরা দেখি তাহলে অলমোস্ট 100 বছর হয়ে যাচ্ছে, সুতরাং বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার।
18 নম্বর প্রশ্ন, দ্য নেম অব দ্য শার্লেমেঞ্জ অফ বায়োগ্রাফার ইজ, অর্থাৎ সম্রাট শার্লেমেনের বায়োগ্রাফারের নাম কি? পিটার অফ পিসা, অ্যালচিন, এইনহার্ড, থিওডলফ। রাইট অ্যান্সার হচ্ছে এইনহার্ড। এইনহার্ড তিনি কিন্তু শার্লেমানের বায়োগ্রাফি রচনা করেন, যেটার নাম ভিটা ক্যারোলি ম্যাগনি, অর্থাৎ দ্য লাইফ অফ শার্লেমেঞ্জ। 19 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ শার্লেমেঞ্জ ক্রাউন্ড বাই দ্য পোপ অ্যান্ড অ্যাক্লেমড বাই দ্য পিপল অফ রোম অ্যাজ সিজার আগাস্টাস, অর্থাৎ শার্লেমান কখন পোপ দ্বারা মুকুট পরা হয়েছিল এবং রোমের লোকেরা সিজার অগাস্টাস হিসেবে প্রশংসিত হয়েছিল? ক্রিসমাস ডে 800 CE, ডিসেম্বর 23 800 CE, অপশন সি 1 জানুয়ারি, অপশন ডি এপ্রিল 25। রাইট অ্যান্সার হচ্ছে ক্রিসমাস ডে। এই সময় তিনি রোমের শাসক হিসেবে পরিচিত হয় এবং পোপ তাকে মুকুট পরিয়ে দিয়েছিলেন। 20 নম্বর প্রশ্ন, which militant campaigns of Charlemagne were the later centuries regarded as the prototype of the crusade, অর্থাৎ পরবর্তী শতাব্দীতে শার্লেমেনের কোন সামরিক অভিযানগুলিকে ক্রুসেডের প্রোটোটাইপ হিসেবে বিবেচনা করা হয়েছিল? 4টে অপশন রয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার এগেনস্ট স্যাকশনস। ঠিক আছে, স্যাকশনের বিরুদ্ধে যুদ্ধ, এটা ক্রুসেডের প্রোটোটাইপ হিসেবে বিবেচিত হয়। 21 নম্বর প্রশ্ন, কিংস এনভয় ডিউরিং শার্লেমেঞ্জ রেইন ওয়ার নোন অ্যাজ, অর্থাৎ শার্লেমানের রাজত্বকালে রাজার দূত হিসেবে পরিচিত ছিল। 4টে অপশন রয়েছে, দেখো। রাইট অ্যান্সার হচ্ছে মিসি ডোমিনিসি, এটি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো আমরা যে স্টাডি মেটেরিয়াল বানিয়েছি বা নোটস যেটা আমরা প্রোভাইড করে থাকি তোমাদের জন্য, সেখানে কিন্তু তোমরা এই রিলেটেড কোশ্চেন অ্যান্সার সব পেয়ে যাবে। 22 নম্বর প্রশ্ন, হুইচ ফ্যারাও ট্রাইড টু ক্রিয়েট এ রিয়েলি মনোথিয়েস্টিক রিলিজিয়ন ইন ইজিপ্ট বাই ডিক্লেয়ারিং অ্যাটন দ্য ক্রিয়েটার অ্যান্ড রুলার অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কোন ফ্যারাও অ্যাটনকে বিশ্বের স্রষ্টা ও শাসক ঘোষণা করে মিশরে সত্যিকারের একেশ্বরবাদী ধর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন? থুতমোস 1, আখেনাটন, রামেসিস 2, থুতমোস। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আখেনাটন, তিনি কিন্তু এই কাজটি করেছিলেন এবং তার শাসনকালের সময়কাল হচ্ছে 1353 থেকে 1336 খ্রিস্টপূর্বাব্দ। 23 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইমপ্রেসিভ স্পেসিমেন্স অফ ইজিপশিয়ান স্কাল্পচার, অর্থাৎ নিচের কোনটি মিশরীয় ভাস্কর্যের সবচেয়ে বড় এবং সবচেয়ে চিত্তাকর্ষক উদাহরণগুলির মধ্যে একটি? গিজ অফ মিডিয়াম, অ্যামুন রা, দ্য সং অফ দ্য হার্পার, আর হচ্ছে দ্য স্পিংস। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে দ্য স্পিংস। 24 নম্বর প্রশ্ন, দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য রোমান এম্পায়ার ওয়াজ লেটার নোন অ্যাজ দ্য এম্পায়ার, অর্থাৎ রোমান সাম্রাজ্যের পূর্ব অংশ পরবর্তীতে কোন সাম্রাজ্য নামে পরিচিত হয়? অপশন এ সাসানিদ, অপশন বি পার্সিয়ান, অপশন সি কনস্ট্যান্টাইন, অপশন ডি বাইজেন্টাইন। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে বাইজেন্টাইন। আজকে লাস্ট কোয়েশ্চেন, নেম অফ দ্য রোমান এম্পেরর হু অ্যাডপ্টেড খ্রিস্টানিটি দ্যাট লেটার বিকেম দ্য অফিসিয়াল স্টেট রিলিজিয়ন অফ দ্য এম্পায়ার, অর্থাৎ নিচের কোন রোমান শাসক যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে সেটাকে রাষ্ট্রের প্রধান ধর্ম হিসেবে পরিচিতি দেন? প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে প্রথম কনস্ট্যান্টাইন। ঠিক আছে, যিনি আবার কনস্ট্যান্টাইন দ্য গ্রেট নামে পরিচিত ছিলেন, তিনি প্রথম রোমান সম্রাট যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তার শাসনকালের সময়কাল হচ্ছে 306 থেকে 337 খ্রিস্টাব্দ এবং তিনি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে খ্রিস্টান ধর্মকে স্টেট রিলিজিয়ানে পরিণত করেন। ঠিক আছে, তো আজকে এই আলোচনার সাথে সাথে আমাদের 2015 সালে বেঙ্গলি মিডিয়ামের 25টি MCQ নিয়ে যে প্রশ্ন সেটা কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওগুলোতে এইভাবে 25টি করে প্রশ্ন আলোচনা করে দেবো, তারপরে ইংলিশ মিডিয়ামের যে কোয়েশ্চেন সেগুলো আমরা আলোচনা করে দেবো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে। আর এখনো পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও।
আর এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবে। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।